অনার্স সেকেন্ড ইয়ারের সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের লাইভ ক্লাস অনুষ্ঠানে। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্স যে কোর্সটি পড়াচ্ছিলাম সেটির একটি ক্লাস নেব, অনার্স দ্বিতীয় বর্ষ। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। ক্লাসে যারা যোগদান করবা তারা অবশ্যই নিজের রোলটা লিখে দিও ক্লাস চলাকালীন সময়ে। আমি কিছুটা দেরি করলাম, কারণ হচ্ছে যে আমাদের আজকে একাদশের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সাথে ক্লাস ছিল, সেই জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো আমরা গত ক্লাসগুলোতে কি করেছি তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা করেছিলাম কমপ্লেক্স ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো সেখানে আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের পরিচিতি এবং জটিল রাশি কি সেগুলো আমরা পড়েছি, ফাংশন। তারপরে আমরা পড়েছি কচি রিমেন সমীকরণের সমাধান। তার আগে আমরা পড়েছিলাম অ্যানালিটিক্যাল ফাংশন কি, তার বৈশিষ্ট্য, উদাহরণ। এবং কচি রিমেন সমীকরণ হলো কি একটি অ্যানালিটিক্যাল ফাংশনকে অ্যানালিটিক করার জন্য যে শর্ত, সেই শর্তকে মানে এটা হচ্ছে তোমার এটা প্রমাণ করেছি আমরা, সূত্রটা কচি রিমেন ইকুয়েশনটা আমরা প্রমাণও করেছি। তারপরে আমরা গেলাম কি যে কচির যে ফর্মুলা সেটা আমরা করেছি, সেটা বিবৃতি এবং প্রমাণ। আরেকটা আছে কচির ইন্টিগ্রাল ফর্মুলা, একটা কচি থিওরাম নামে পরিচিত, আরেকটা কচির ইন্টিগ্রাল ফর্মুলা নামে পরিচিত। এই দুটোটাই আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা বিবৃত করেছি, তাদের স্টেটমেন্টগুলো বুঝেছি এবং প্রমাণগুলা শিখেছি। আশা করি তোমরা প্রমাণগুলা প্র্যাকটিস করছো। আসলে এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে, বারে বারে প্র্যাকটিস না করলে কিন্তু এইখানে তোমরা আটকে যাবা। পরীক্ষার সময় এগুলো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, সেগুলা পরীক্ষায় আসবে। তো এরপর থেকে আজকে শুরু করব। আমি একটু হারমোনিক অপেক্ষক নিয়ে এর আগে আলোচনা করেছিলাম কিনা, আমি হারমোনিক অপেক্ষক সেটা কি সেটা একটু বলি। যদি দুইটা রাশি দুইটা রাশি এক্স ওয়াইকে হারমোনিক বলা হবে যদি অপেক্ষকটির প্রথম ও দ্বিতীয় ক্রমের অবিচ্ছিন্ন আংশিক ব্যবকলন থাকে এবং তা ল্যাপ্লাসের সমীকরণ স্বতঃসিদ্ধ করে। কোনো অপেক্ষককে হারমোনিক অপেক্ষক বলা হবে, কোনো অপেক্ষককে হারমোনিক অপেক্ষক বলা হবে যদি তার প্রথম ও দ্বিতীয় ক্রমের অবিচ্ছিন্ন আংশিক ব্যবকলন থাকে। অবিচ্ছিন্ন আংশিক ব্যবকলন মানে কন্টিনিউয়াস ডেরিভেটিভ, কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ, অবিচ্ছিন্ন আংশিক ব্যবকলন কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং তা ল্যাপ্লাসের সমীকরণ স্বতঃসিদ্ধ করে এবং স্যাটিসফাইড ল্যাপ্লাস ইকুয়েশন, তাহলে সেটাকে আমরা বলবো, সেই অপেক্ষকটাকে বলবো আমরা কি হারমোনিক অপেক্ষক। সেই অপেক্ষকটাকে আমরা বলবো হারমোনিক অপেক্ষক। তো আমরা বোর্ডে চলে যাই, এগুলো সব লেখালেখির বিষয়, আমি আজকে বোর্ডে দেখাবো। হারমোনিক ফাংশন, এখানে লেট এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইবি, তাই না? তাহলে এই ইউ এবং ভি, ইউ হচ্ছে কিসের? ইউ হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, ভি হচ্ছে কিসের? এক্স ওয়াই এর ফাংশন। তাহলে এই ইউ এবং ভি হারমোনিক হবে যদি তারা ল্যাপ্লাসের এই সমীকরণটা স্বতঃসিদ্ধ করে। এই যে তোমার ডেল স্কোয়ার তুমি দেখেছ যে ডেল স্কোয়ার ইউ ইকুয়াল টু 0, এই যে এটা ডেল স্কোয়ার ইউ ইজ ইকুয়াল টু 0 ডেল স্কোয়ার ভি, এইটা যদি স্যাটিসফাইড করে তাহলে সেটাই হবে হারমোনিক ফাংশন। ঠিক আছে?
যেমন ধরো আজকে আমরা একটা অঙ্ক করি যে সেটা হারমোনিক ফাংশন হলো কিনা। সেটা হারমোনিক ফাংশন হলো কিনা আমরা একটা অঙ্ক করি। তাহলে আমরা এগুলা মুছে ফেলি আপাতত। একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল 01, এক্সাম্পল 01। এইখানে দেখো prove that equal to x cube 3xy square plus 3x square minus 3y square equal to plus 1 is a harmonic function. Also find its conjugate v. তাহলে আমরা অঙ্কটা লিখলাম, অঙ্কটা একটু দেখো। prove that u equal to x cube minus 3x y square plus 3x square minus 3y square plus 1 is a harmonic function. Also find its conjugate v. এটা প্রতিসঙ্গী v বের করো। এটার প্রতিসঙ্গী v বের করো, মানে কনজুগেট v। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এখানে করতে হবে, যেহেতু আমাদের এটা দেওয়াই আছে, তাহলে সলিউশনটা কি হবে দেখো। তাহলে সলিউশনটা কি হবে? যেহেতু আমাদের এটা দেওয়া আছে, আমি এটা লিখলাম না, প্রশ্ন তো এটা দেওয়া আছে, তাহলে আমরা কি করব? ডেল ইউ বাই ডেল এক্স বের করব, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার বের করব। ঠিক আছে, তারপরে আর কি করব? ডেল ইউ বাই ডেল ওয়াই করব, তাই না? হ্যাঁ দেখো, তারপরে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার করবো। এই চারটা জিনিস বের করে তারপরে আমরা কি করব? যোগ করব, তাই না? তাহলে তোমরা তো এটা হলো আংশিক ব্যবকলন, এক্স এর সাপেক্ষে ব্যবকলন। তাহলে এখান থেকে কি আনা যায়? তাহলে এটা হবে 3x স্কোয়ার তাহলে এক্স এর সাপেক্ষে আমাদের কি করতে হবে? তাহলে দেখো যে এইখানে কি হবে? এটা আছে, তারপরে এটা 6x প্লাস 6x, আর এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাই না? এটাকে যদি আমরা দ্বিতীয়বার করি তাহলে 6x, এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস 6 থাকতেছে, তাই না? এটা থাকতেছে। তাহলে আমরা এই অংশটাকে 1 নং সমীকরণ দিই। এবার আমরা যদি y এর সাপেক্ষে দেখাই, এবার যদি আমরা y এর সাপেক্ষে দেখাই, তাহলে এটাকে y এর সাপেক্ষে প্রথমটা 0, দ্বিতীয়টা আসবে কি মাইনাস 6xy, ঠিক না? দ্বিতীয়টা আসবে কি
মাইনাস সিক্স এক্স ওয়াই, তারপরেরটা কি আসবে জিরো, যেহেতু ওয়াই নাই এখানে, এটা জিরো, তারপরটা কি আসবে মাইনাস, এটা মাইনাস, তারপরে কি আসবে মাইনাস সিক্স ওয়াই, তারপরটা জিরো। এবার এটাকে আবার যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে কি আসবে, তাহলে আসতেছে হ্যাঁ ওয়াইয়ের সাপেক্ষে যদি করি তাহলে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে ট্রিট করি, এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে ট্রিট করি। এবার আমি যদি একটু ডান দিকে দেখি, তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি, হ্যাঁ ডান পাশে দেখো, আমরা যদি 1 আর 2 যোগ করি, হ্যাঁ তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে তোমার 1 যোগ 2 করে পাই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে 6x, এই যে 6x মাইনাস কাটা 0 আসতেছে, তাই না? তাহলে এটাকে আমরা ইজিলি লিখতে পারি ডেল স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ ইউটা কি করছে, এটা ল্যাপ্লাসের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। অতএব ইউ ইজ এ হারমোনিক ফাংশন বা সরল সন্ধিত স্পন্দক। ইউ একটা সন্ধিত অপেক্ষক, ঠিক আছে? তাহলে এটা প্রমাণিত, এখানে লিখে দিবা যে ইউ স্যাটিসফাই দি ল্যাপ্লাস ইকুয়েশন, এটা একটা ল্যাপ্লাস ইকুয়েশন। ইউ একটা হারমোনিক ফাংশন, সেটা আমরা বুঝলাম। এখন যে একটা পয়েন্ট আছে, যে এখানে বলা হচ্ছে যে অলসো ফাইন্ড দিস কনজুগেট ভি, হ্যাঁ যেহেতু ভি কে বের করতে বলছে, ভি হচ্ছে কনজুগেট, এবং ভি যদি কনজুগেট হয় তাহলে ইউ এবং ভি মিলে কি করবে, তোমার এফজেড ফাংশন ফর্ম করবে। সেই এফজেড ফাংশনটা হবে কি তোমার অ্যানালিটিক্যাল ফাংশন। তাহলে সেটাকে আমরা দেখি, তাহলে এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব, তাই না? দ্বিতীয় অংশ, তাহলে সিন্স fz ইজ ইকুয়াল টু ইউ প্লাস আইভি, তাহলে এখানে আমরা দেখতেছি, তাহলে ফ্রম কোচি রিমেন্স ইকুয়েশন, ফ্রম কোচি রিমেইন, হ্যাঁ আমি সংক্ষেপে লিখলাম রিমেইন ইকুয়েশন, আমরা কি কি জানি, হ্যাঁ ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই, এটা জানি, তাই না? কোচি রিমেইন সমীকরণ থেকে আমরা এটা জানি, ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হবে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখন আমরা যদি একটা আংশিক ব্যবকলনের চিন্তা করি, ডিভি, যেহেতু ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, তাহলে আমরা এটাকে কি করতে পারি, ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স, তাই না? এবং ডেল ভি বাই ডেল্টা ওয়াই ডিওয়াই, এই যে এটা আংশিক ব্যবকলনের যে নিয়ম, পার্শিয়াল ডেরিভেটিভের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা এটা করতে পারি, তাই না? সেই নিয়ম অনুসারে আমরা এটা করতে পারি। এইটা তোমাদের জানা লাগবে, যদি না জানো তাহলে তোমাকে আবার এটা জানতে হবে। এটা কিন্তু আংশিক ব্যবকলন অংশে করা আছে, বুঝছো? আংশিক ব্যবকলন অংশে কিন্তু তোমার এটা করা আছে। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, কোচি রিমেইন ইকুয়েশনটা ইউজ করব, কারণ ডেল ভি বাই ডেল এক্স দেখছো যে এখানে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই হবে, তাই না? এখানে হবে এই পার্টটা আমাদের এইখানে আছে এবং এইটা ইকুয়াল এটা, তাহলে এখানে মাইনাসটা দরকার, মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, হ্যাঁ, আর ডিএক্স বসে যাবে, প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই আছে কোথায়, এখানে, তাহলে এটা বসে যাবে, তাই না? ডেল ইউ বাই ডেল এক্স ডিওয়াই। তাহলে খুব সহজেই আমরা কি করলাম, যে কিছুক্ষণ আগে যে মানগুলা পাইলাম সেই মানগুলা আমরা বসাই দিতে পারি, তাই না? কিছুক্ষণ আগে আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান পেয়েছিলাম মাইনাস 6y মাইনাস 6, এরকম একটা মাইনাস 6xy মাইনাস 6y,
এইরকম পেয়েছিলাম। তাহলে এখানে যদি সেই মানটা আমরা বসায় দিই তাহলে আসতেছে -6x, যেহেতু মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে তাহলে 6y dx। আর এখানে আমরা কি পেয়েছিলাম, ডেল ইউ বাই ডেল এক্স এর জায়গায়, ডেল ইউ বাই ডেল এক্স এর জায়গায় 3x² মাইনাস 3y² প্লাস 6x। তাহলে এখানে আমরা পেয়েছিলাম 3x² মাইনাস 3y² প্লাস 6x, এখানে আসবে কি dy। লেখাটা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, প্রায় সম্পূর্ণ লেখাটাই দেখা যাচ্ছে dy। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে এখন আমাকে কি করতে হবে, এইখানে একটু ক্যালকুলেশন করে একটু সহজ একটা পন্থায় নিয়ে আসতে হবে, তাই না? সহজ একটা পন্থায় নিয়ে আসতে হবে। তাহলে সেই জায়গাটা আমরা একটু করি। এখানে আমরা কি করব, গুণ করে দেই, সব dx দিয়ে গুণ করে দিলে তোমার এই জায়গাটা কি দাঁড়াচ্ছে, আমরা দেখো xy, তো xy একটাই আছে, xy আর নাই। তাহলে 6xy কি dx, 6y কি আর আছে? নাই, 6y আর নাই, সবই সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, তারপরে 3x² dy মাইনাস 3y² dy প্লাস 6x dy, সবই সিঙ্গেল, যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কিন্তু এইখানে তুমি যদি একটু খেয়াল করো যে 3y²টার সাথে কোনোটা মিলে না, হ্যাঁ, কিন্তু তোমার এইখানে একটা জিনিস মিলে। এই লেখাটাকে, এই চারটা অংশকে, 1 2 3 4, এই চারটা অংশকে আমরা দুটো দুটো করে এইভাবে আমরা মিলাতে পারি, ইউবি সূত্রে নিয়ে যেতে পারি। ব্যবকলনের যে ইউবি সূত্র আছে, 6টাকে যদি আমি কমন নেই, হ্যাঁ, 6টাকে যদি আমরা কমন নেই তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি, এইটাকে আমরা এক কাজ করি, এই বামের একটু উপরে লিখি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, দেখতে সুবিধা হবে, এরকম একটা পজিশনে লিখি, এইখানে লিখি। তাহলে এই যে ডিভি, তাহলে এই যে ডিভি, এই ডিভিটা হলো, এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। কি লিখতে পারি, 6 কমন নিলাম, dxy, হ্যাঁ, প্লাস d 3x² আর মাইনাস 3y² dy, এইভাবে লিখতে পারি। এইভাবে কেন লিখতে পারি, মাইনাস 3y² dy এটা তো রয়েই গেছে, তাই না? এটা তো আমাদের ওইখানে আছে, এই লেখাটা তো আমার এখানে আছে। এখন এটা কোত্থেকে আসলো, তুমি যদি একটু পৃথকভাবে ইউবি সূত্রকে ভাঙাও, হ্যাঁ, তুমি যদি একটু পৃথকভাবে ইউবি সূত্র, আমি প্রশ্নটা তো এখন হয়ে গেছে, প্রশ্নটাও মুছে ফেলি, ঠিক আছে? ইউবি সূত্রটাকে তুমি যদি ভাঙাও ডিইউভি, তাহলে কি হচ্ছে, ইউ ডিভি প্লাস ডিই, এইভাবে হচ্ছে না বিষয়টা। ইউবি সূত্র যদি আমরা সংক্ষেপে করি, ঠিক আছে? তাহলে এইটাকে তুমি যদি ইউবি সূত্রে ভাঙাও ডি এক্স ওয়াই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। তাহলে এটা একটা। আবার যদি এইটাকে ভাঙাও ডি 3x² তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে প্রথমে আমরা ওয়াইকে ঠিক করে, হ্যাঁ, d3x কে করব, ঠিক আছে? তাহলে কি হবে, বা 3 সহজটা আগে করি, এটাকে ঠিক রেখে dyটাকে করব, তারপরে ওয়াইকে ঠিক রেখে এটাকে করব ব্যবকলন। তাহলে এখানে আসতেছে 3x², তাহলে 6x, হ্যাঁ, dx, ব্যাপারটা এরকম। তাহলে দেখো আমাদের এইখানে যে তথ্যগুলো আমাদের দেওয়া ছিল,
সেগুলো মোটামুটি মিলে যায়, তাই না? 6xy অর্থাৎ আমরা কি করলাম, এইটার সাথে এইটাকে ম্যাচিং করলাম, এই যে 3x² dy, ঠিক আছে। আর এখানে তো 6 কমনই আছে, 6 কমন থাকলে 6 তাহলে বাকি এই দুটাকে ম্যাচিং করলাম করে এটা পাইলাম। এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করি, হ্যাঁ, তাহলে আমাদের এটা রেজাল্ট কি? এখানে লিমিট ছাড়া ইন্টিগ্রেশন, যেহেতু আমরা লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করব, তাহলে বাম পাশে বি হবে, বি থাকবে, আর এটা তখন এটা ব্যবকলন ইন্টিগ্রেশন ইকুয়াল হয়ে মিনিমাইজ হয়ে যাবে, তারপরে 3x² হবে, আর এইখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা y এর ইন্টিগ্রেশন, y ইন্টিগ্রেশন করলে y³/3 আসে, তাই না? তাহলে 3 কাটা যায়, তাহলে y³। যেহেতু এটা একটা লিমিট নাই, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে c, তাহলে এটাই হচ্ছে আনসার, তাই না? কনজুগেট বি। কনস্ট্যান্টের মানটা এই মুহূর্তে আমাদের দরকার নাই, কারণ যেহেতু এখানে লিমিটের প্রশ্ন নাই, তবে দরকার নেই। তাহলে আমরা একটা অঙ্ক শেষ করলাম, একটা অঙ্ক শেষ করলাম। এইটা হলো এবার আসো আমরা আরেকটা অঙ্ক দেখি, যে কোচি-রিমেন সমীকরণ বৈধ, এরকম একটা অঙ্ক, আরেকটা অঙ্ক যদি দেখি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তো আরেকটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল 2, হ্যাঁ, show that fz equal to z inverse is a, ওইখানে পাশে লিখি, ওইখানে তো ডেটার এখন দরকার নেই আমার। অ্যানালিটিক্যাল ফাংশন, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে শো দ্যাট fz equal to z inverse 1 is an analytical function। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করব খুব সহজেই। কিভাবে? যে আমরা জানি যে এই অ্যানালিটিক্যাল ফাংশন মিন্স হচ্ছে দ্যাট ফাংশন স্যাটিসফাইড কোচি-রিমেন ইকুয়েশন। এই কথাটা শুরুতে লিখে দিবা। তাহলে আমরা কোচি-রিমেন সমীকরণ অনুসারে কি লিখতে পারি? হ্যাঁ, we know that fz equal to u plus ib, ঠিক আছে। fz is equal to u plus ib। আচ্ছা, আবার given that fz equal to z inverse 1 by z, হ্যাঁ, এখানে আমরা আরেকটা জিনিস লিখে দিতে পারি, z is equal to x plus iy, x plus iy, ঠিক আছে। তাহলে এখানে নিচে জটিল রাশি আছে, নিচে জটিল সংখ্যা রাখা যাবে না, সেই জন্য আমরা এটাকে কি করি, উপরে নিচে এটা দ্বারা গুণ করি, তাই না? x মাইনাস iy গুণ করে দিই, x মাইনাস iy নিচে কি দাঁড়াবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস i স্কোয়ার মানে প্লাস 1, তাহলে এইটা হবে। তার মানে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার
মাইনাস আই ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি এইখানে এটাকে 1 নং ইকুয়েশন বলি আর এটাকে 2 নং ইকুয়েশন বলি, তাহলে তাহলে হ্যাঁ, নেটে মাঝখানে একটু ডিস্টার্ব করছে। তো এখন দেখো এই যে ইউ ভি আমরা পেলাম, ঠিক আছে, এটার আমরা যদি একটু করি উপরের দিকে, আমরা যদি এটাকে এবার কচি রিমেন সমীকরণে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমি এটা তো নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে, হ্যাঁ, না হলে তোমরা ভিডিওটা পজ করে আবার লিখে নিবা। তাহলে ইউ হচ্ছে কি একবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভি হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা কি করব, এইখানে কচি রিমেন সমীকরণে ফেলবো। তাহলে দেখো আমরা যদি কচি রিমেন সমীকরণে ফেলি তাহলে আমাদের কি করতে হবে, ডেল ইউ বাই ডেল এক্স নিতে হবে, তাই না? ডেল ইউ বাই ডেল এক্স, সেটা যদি করি তাহলে কি ডেল ডেল এক্স, এই যে এইটা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তোমরা এটা ব্যবকলনে অত্যন্ত পারদর্শী এক্সের সাপেক্ষে, তো এই ব্যবকলনটা করবা, হ্যাঁ, করলে পরে যে রেজাল্টটা দাঁড়াবে, আমি এটা পুরোপুরি করতে চাচ্ছি না, সেটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বা প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে তো আছেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসবে কি হোল স্কোয়ার চলে আসে, তাহলে এই জিনিসটা চলে আসে। আচ্ছা, তো এরপরে তুমি যদি ডেল ইউ বাই ডেল ওয়াইটা করে ফেলো তাহলে কি হবে, তাহলে রেজাল্টটা সরাসরি আমি লিখে দিচ্ছি মাইনাস 2xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এইটা আসবে। তাহলে আমরা এখানে আগে ইকুয়েশন নাম্বার দিয়েছিলাম 1 2, এটাকে আমরা 3 ধরি, 3, এটাকে আমরা 4, এটা মাঝখানে করতে হবে, হ্যাঁ, মাঝখানে এটা উপরের লাইনটা দেখা যাচ্ছে না, আমি আবার ঠিক করে দিচ্ছি, হ্যাঁ, মাঝখানে এটা করতে হবে। আমরা কি করতেছি, ইউ এবং ভি বের করার পরে কচি রিমেন সমীকরণটাকে বসাচ্ছি, ডেল ইউ বাই ডেল এক্স আর হলো ডেল ইউ বাই ডেল ওয়াই, এইটা আমরা বসাইলাম, ইউটা হলো। এবার ভি অংশের জন্য আমরা করব সিমিলারলি, ভি অংশটা আমরা করব, ভিটা তো এটা রয়েছে, ভিটা দেখো, তাহলে এখন কি হবে, ডেল্টা ভি বাই ডেল্টা এক্স এইটা হবে। তাহলে ভি এর জন্য কি হবে তোমার, এই যে এইখানে যে মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা তুমি করবা ভি এর জন্য। ব্যবকলনটা যেহেতু পারো, এই ব্যবকলনটা শিখতে হবে, পারতে হবে। তাহলে এটা হবে এরকম, হ্যাঁ, 2xy, আর এটা যদি না পারো তাহলে কমেন্টসে লিখবা যে এটা আমি বুঝি নাই, এটা করতে পারতেছি না, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার করে দেব। এবং আরেকটা আছে কি ডেল বি বাই ডেল ওয়াই ওয়াই, তাহলে এটা রেজাল্ট কি, এটা রেজাল্টটা আমি লিখে দিচ্ছি এখানে, এটা রেজাল্ট হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাকে 5 আর এটাকে 6 নম্বর ইকুয়েশন হিসেবে ধরলাম। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 3-এর সাথে 6 মিলে গেছে, 3-এর ডান পক্ষ এবং 6-এর ডান পক্ষ একই। হ্যাঁ, তাহলে ফ্রম ইকুয়েশন 3 and 6 del u by del x সমান del u by del y, এটা মিলে গেছে। আর ইকুয়েশন 4 এবং 5 ফ্রম ইকুয়েশন 4 and 6, এখানে একটা মাইনাসের ব্যবধান আছে। তাহলে আমরা জানি যে del v by del x সমান মাইনাস del u by del y। তাহলে এটা কোচি রিমেন সমীকরণ সিদ্ধ করলো, কোচি রিমেন সমীকরণ স্যাটিসফাইড করলো, তাই না? যেহেতু কোচি রিমেন সমীকরণ স্যাটিসফাইড করে সেহেতু তারা অবশ্যই অ্যানালিটিক্যাল ফাংশন। তাহলে এফজেড একটি অ্যানালিটিক্যাল ফাংশন, তাই না? আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে তোমাদের বাসায় যে বই তোমরা জোগাড় করছো সেই বই থেকে আরও অনেক এক্সাম্পল তোমাকে করতে হবে, ঠিক আছে? এক্সাম্পল করতে হবে। এরপরে আমাদের আছে তোমার টেইলর সিরিজটা আমি পড়ে ফেলবো, টেইলর সিরিজ, ঠিক আছে? টেইলরের ধারাটা বিবৃতিটা আজকে বুঝিয়ে দেই, নেক্সট দিন আমরা এখানে বিবৃতির পরে প্রমাণটা আমরা করব। তো বিবৃতিটা আমরা শুরু করি, টেইলর সিরিজ। টেইলর সিরিজ, টেইলর সিরিজটা হচ্ছে এটা হলো, আমরা প্রথমে বিবৃতিটা আমরা লিখি, if fz function is analytic on an inside of a circle C circle C of radius, এখানে রেডিয়াসটা আমরা কি ধরবো, রো, একটু চেঞ্জ করে ধরবো, রো অফ রেডিয়াস রো অ্যান্ড সেন্টার, এবং কেন্দ্র হবে কত, সেন্টারটাকে আমরা ধরবো z is equal to a, z is equal to a। since z minus a এই ডিস্টেন্সের পরম মানটা লেস দ্যান ইকুয়াল টু রো হয়, হ্যাঁ, এর পরম মানটা লেস দ্যান আর ইকুয়াল টু রো হবে, ঠিক আছে? আচ্ছা, দেন
একটা নতুন একটা বিন্দু আমরা নেব এখানে জিটা, এই বিন্দুটা হচ্ছে জিটা, হ্যাঁ, is a point such that যেটা একটা পয়েন্ট বিন্দু, হ্যাঁ, সিলেক্টেড পয়েন্ট লিখতে পারি, যে নির্বাচিত বিন্দু, এরকম একটা বিন্দু যে জিটা মাইনাস এ, এই ডিস্টেন্সটা কি হবে, ইকুয়াল টু আর, হ্যাঁ, জিটা মাইনাস এ ইকুয়াল টু আর অ্যান্ড আর লেস দেন রো, অর্থাৎ বৃত্তের অভ্যন্তরের কোনো বিন্দু, এই ডিস্টেন্সটাকে আমরা আর হিসেবে ধরব এবং আরটা অবশ্যই রো এর ছোট হবে, হ্যাঁ। তাহলে আমরা কি পাব, ফাংশন অফ জিটা ইকুয়াল টু an জিটা মাইনাস এ টু দি পাওয়ার n, n লিমিটটা হবে এরকম, n is equal to 0 to infinity, when an equal to, an এর আবার একটা ব্যাখ্যা আছে, f to the power n a ভাগ ফ্যাক্টোরিয়াল n। এখানে বলা হচ্ছে যে fz তো একটা অপেক্ষক, এই fz অপেক্ষকটা অ্যানালিটিক্যাল, একটা বৃত্তের ভিতরে বিশ্লেষিক অপেক্ষক, যে বৃত্তটার নাম দিলাম আমরা সি, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে রো, সাধারণত আমরা ব্যাসার্ধ আর ধরি, এখানে রো ধরলাম, এবং সেন্টার এবং পয়েন্ট কেন্দ্র হচ্ছে তোমার z is equal to a। অনেকটা তুমি ছবিটা এইভাবে চিন্তা করতে পারো, যদি ছবিটা আমি এখানে দেখাই, এটা হচ্ছে কেন্দ্র, z is equal to a, আর এটা হচ্ছে বৃত্ত, এটা রো, আর যে কোনো একটা বিন্দু পয়েন্টটা কোথায় দেখাবো, এদিকে দেখাই, এটা হলো জিটা পয়েন্ট, এটা হচ্ছে আর, আর z is equal to a হচ্ছে এই পয়েন্টটা, সার্কেল, এটা x, এটা y, এই ধরনের একটা বৃত্ত তুমি চিন্তা করতে পারো। আমি উপরে একটা বৃত্ত দেখাচ্ছি, এই ধরনের একটা বৃত্ত তুমি চিন্তা করতে পারো, যে একটা বৃত্তের ভিতরে fzটা অপেক্ষক হবে, কিন্তু কেন্দ্রটা হবে z is equal to a, আর ব্যাসার্ধটা হবে রো, এমনভাবে এটা নির্বাচিত হবে যে z মাইনাস এ, এখানে তো অসংখ্য পয়েন্ট আছে, হ্যাঁ, এখানে তো অসংখ্য পয়েন্ট আছে, এখানে অনেক পয়েন্ট আছে, তো এই z মাইনাস এ পয়েন্টটা, এই যে এখানে বলা হয়েছে, এই দূরত্বটা অবশ্যই রো এর সমান বা ছোট হবে, সমান হলেও বৃত্তের ওপরে হবে, আর ছোট হলে বৃত্তের ভিতরে হবে, বৃত্তের বাহিরের কোনো কাজ আমাদের এখানে নাই। তাহলে ওই ফাংশনের z এর মান যে কোনো একটা বিন্দু যদি চয়েস করি, এখান থেকে জিটা নাম দিলাম, এই বিন্দুটা একটা পয়েন্ট এমনভাবে নিব যাতে জিটা মাইনাস এ, এই ডিস্টেন্সটা অবশ্যই ব্যাসার্ধের ভিতরে হয়, ভিতরের বিন্দু হয়, তাহলে ওই যে জিটা বিন্দুটা দিয়ে আমরা এই সিরিজটা পাই। এটা অনেকটা, যেহেতু জিরো, তাহলে এটা প্রথমে আসবে a0, তারপরে আসবে a1 জিটা মাইনাস এ, হ্যাঁ, তারপরে আসবে a2 জিটা মাইনাস এ স্কোয়ার, এইভাবে এটা একটা কি সিরিজ। আমি যদি একটু নিচে লাইনটা দেখাই, নিচের লাইনটা, হ্যাঁ, এইভাবে একটা সিরিজ, এই যে দেখো নিচের লাইনটা দেখা যাচ্ছে কিনা, নিচের লাইনটা জিটা মাইনাস এটা একটা সিরিজ, এবং এইখানে ধরো যে a1 এটা হবে কি f প্রাইম a বাই ফ্যাক্টোরিয়াল 1, a2 হচ্ছে f ডাবল প্রাইম বা 2 দিতে পারি আমরা, বাই ফ্যাক্টোরিয়াল 2, ইত্যাদি, হ্যাঁ। লাস্ট লাইন দেখা যাচ্ছে
তো যেহেতু আমার এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা, এটা টেইলর সিরিজটা আমরা দেখালাম। অনেক সময় শুধু বলে যে রাইট ডাউন টেইলর সিরিজ 2 নাম্বার। তো শুধু টেইলর সিরিজটা জানতে চাই যে টেইলর সিরিজটা কি, সেটা তোমরা টেইলর সিরিজটা এখান থেকে দেখতে পারো, শুধু টেইলর সিরিজটা। আর এটার প্রমাণও আসতে পারে, তো প্রমাণটা বড় হয়ে যাবে, প্রমাণের জন্য আরও 20-25 মিনিট দরকার। তো এখানে ব্রেক হয়ে গেছে, সময় অতিক্রম হয়ে গেছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করবা, বেশি বেশি অনুশীলন করবা। অনুশীলন ছাড়া তোমরা এই কোর্সটা ভালোভাবে অগ্রসর হতে পারবে না। বেশি বেশি অনুশীলন করতে হবে এবং ম্যাথমেটিক্সটা অনেক বেশি জানতে হবে। তো সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে, যারা এই ক্লাসটা দেখছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা আজকের মতো শেষ করছি। হ্যাঁ, ভালো থেকো।